রাজধানীর গুলশান এলাকার একটি বাসায় মধ্যরাতে তল্লাশির নামে জোরপূর্বক ঢুকে তছনছ করেছে একদল ব্যক্তি। তাদের দাবি এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা প্রয়াত এইচটি ইমামের ছেলে সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের বাসা। সেখানে বিপুল পরিমাণ অবৈধ টাকা ও ছাত্র জনতাকে হত্যাকারীরা লুকিয়ে আছে এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে তল্লাশি চালাতে ঢুকেছেন বলেও দাবি করেন তারা। তবে বাড়িতে পাওয়া যায়নি অভিযুক্ত কাউকেই। বাড়িতে থাকা সদস্যদের দাবি তানভীর ইমামের সাবেক শ্বশুরের বাসা এটি। পরে ঘটনাস্থলে পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা গুলশান থানায় বলছি, ফোন দিছি, বলছে যে মানে এরা এখন এই মুহূর্তে আসতে পারে না। এখানে ছাত্র জনতা ছিল প্রায় 100, সব নিচে আসছে। দেখেন সচেতন মানুষ তখনই চোরকে ধরে। আমরা এখানে ছিলাম 20 বছর আগে ডিভোর্স হলো, ওরা থাকে, আপনারা এগুলো জানেন না। অন্তর্বর্তীকালীন সরকারের নতুন উপদেষ্টা হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর সি.আর. আবরার। বুধবার বঙ্গভবনে শপথ নেবেন তিনি। এদিকে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে আসেনি। তবে মব জাস্টিস কিংবা মোরাল পুলিশিংয়ের কোনো সুযোগ নেই বলেও সতর্ক করেন তিনি। জানানো হয়, জুলাই অভ্যুত্থানে হতাহতের পরিবার কোটা নয়, এককালীন সুবিধা পাবে। হাসান মাহমুদের রিপোর্ট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তেজগাঁয়ে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। বৈঠকে নেওয়া সিদ্ধান্তের বিষয়ে অবহিত করতে ফরেন সার্ভিস একাডেমিতে করা সংবাদ সম্মেলনে পরিবেশ উপদেষ্টা জানান, এক জরিপ অনুযায়ী উপদেষ্টা পরিষদে নেওয়া সিদ্ধান্তের বাস্তবায়নের হার 68.16%। এ পর্যন্ত উপদেষ্টা পরিষদে যে যতটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে তার কতটুকুন বাস্তবায়িত হলো তার একটা পিরিয়ডিক রিভিউ হয়। সেই রিভিউতে দেখা যাচ্ছে যে 135টা সিদ্ধান্তের মধ্যে 92টা সিদ্ধান্তই বাস্তবায়িত হয়েছে। সরকার চাঁদাবাজি রোধে অবস্থান নেবে, পদক্ষেপ নেবে এবং নিচ্ছে। সরকার কোন দল চাঁদাবাজি করলো, কোন ব্যক্তি চাঁদাবাজি করলো, এটা তো সরকার দেখবে না। সংবাদ সম্মেলনে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আসছেন নতুন উপদেষ্টা অধ্যাপক ডক্টর সি.আর. আবরার। নতুন অ্যাডভাইজার ওথ নেবেন, উনি হচ্ছেন সি.আর. আবরার। ওনাকে কালকে অ্যাডভাইজার হিসাবে ওথ নেওয়া হবে এবং উনি, আমরা আশা করছি যে উনি এডুকেশন মিনিস্ট্রিটা টেক ওভার করবেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও পুরোপুরি ফেরত আসেনি জানিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, মব জাস্টিসের কোনো সুযোগ নেই। যেহেতু এখনো আইনশৃঙ্খলা পরিস্থিতিটা সম্পূর্ণভাবে যেভাবে আগে ছিল ওভাবে করে আমরা ফেরত আনতে পারিনি, এখনো ফেরত আসেনি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কোনো জায়গায় এরকম মব জাস্টিস এবং মোরাল পুলিশিংয়ের ঘটনা ঘটছে। সরকারের অবস্থান একেবারে স্পষ্ট, এরকম মব জাস্টিস কিংবা মোরাল পুলিশিংয়ের কোনো সুযোগ নেই। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় যেটা বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচনটা হবে। এখন ডিসেম্বর থেকে জুন যখন উনি বলেন, উনি তো ডিসেম্বর বাদ দেন না, ডিসেম্বর নিয়েই বলেন। কাজেই উনার মুখ থেকে নির্বাচনের চূড়ান্ত তারিখটা শোনার জন্য আপনারা অপেক্ষা করবেন। আমাদের প্রাধিকারের মধ্যে সংস্কার, নির্বাচন, বিচার, এই তিনটাই আছে। পিএসসির মাধ্যমে 5,493 জন চিকিৎসক নিয়োগ, সৌদি আরব থেকে এলএনজি আমদানির কথা জানান তিনি। প্রশ্নের জবাবে বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনোই অগ্রগতি নেই। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। শুধু সরকার পরিবর্তনের জন্য ছাত্র জনতা 24-এর গণ অভ্যুত্থানে রক্ত দেয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। গণ আকাঙ্ক্ষা পূরণে নতুন প্রজাতন্ত্র বিনির্মাণ ও নতুন সংবিধান প্রণয়নের বিকল্প নেই বলেও দাবি করেন তিনি। আওয়ামী লীগের গণহত্যার বিচারের আগে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের দাবি না জানানোর আহ্বান সার্জিস আলমের। মঙ্গলবার সাভার জাতীয় স্মৃতিসৌধ এবং রায়ের বাজার বধ্যভূমি জুলাই আন্দোলনে শহীদদের কবরে জাতীয় নাগরিক পার্টির শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তারা। নূর হোসেনের রিপোর্ট। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশের পর প্রথম সাংগঠনিক কার্যক্রম শুরু করতে নেতাকর্মীদের নিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। 24-এর গণ অভ্যুত্থানের সহযোদ্ধাদের নিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে তরুণ এই নেতা অভিযোগ করেন,
একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পরও প্রকৃত স্বাধীনতা পায়নি এদেশের মানুষ। এজন্য পুরনো কাঠামো ভেঙে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার দাবি জানান তিনি। 1971 সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেলেও আমাদের যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্ব বারবার হুমকির মুখে পড়েছে। আমাদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ বারবার ভেঙে পড়েছে। আমরা একটি গণতান্ত্রিক সংবিধান গড়ে তুলতে পারিনি। একটি একদলীয় সংবিধানের মাধ্যমে ফ্যাসিজম এবং একদলীয় স্বৈরতন্ত্রের বীজ বপন করা হয়েছিল। ফলে আমরা বলেছি যে একটি নতুন প্রজাতন্ত্র আমাদের গড়তে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রয়োজন। আওয়ামী লীগের বিচার দৃশ্যমান করেই গণপরিষদ নির্বাচন দেওয়ার দাবি জানায় জাতীয় নাগরিক পার্টি। নির্বাচিত গণপরিষদ পরবর্তীতে সংসদের ভূমিকা পালন করতে পারবে বলেও জানায় নাহিদ ইসলাম। 24-এর গণ অভ্যুত্থান যাতে ব্যর্থ না হয়, পুরনো সংবিধান এবং পুরনো শাসন কাঠামো রেখে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। কেবলমাত্র সরকার পরিবর্তন করেই আমরা কিন্তু আমাদের জনগণের যেই কল্যাণ সেটি সম্ভব নয়, প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয়। সেজন্য আমরা বলছি যে আমরা যেহেতু এই 24 সালে গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতা রক্ত দিয়েছে, আমরা কেবল সরকার পরিবর্তন নয় বরং শাসন কাঠামো সহ পুরো সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে রাজধানীর জায়ের বাজার কবরস্থানে জুলাই আগস্ট আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করে জাতীয় নাগরিক পার্টির নেতারা। এ সময় শহীদদের রক্তের সঙ্গে বেইমানি না করার অঙ্গীকার করেন নেতারা। যে আহতদের এবং শহীদদের পরিবারের বিচার নিশ্চিত না করা হয়, দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা না হয়, এই কান্না ক্রোধে পরিণত হবে। এবং এই সরকার আমরা দেখতে পাচ্ছি যে বিচার এটা খুবই, আমরা কোনো দৃশ্যমান বিচার প্রক্রিয়া এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। যে সময়টুকু এই সরকারের আছে, নির্বাচনের আগেই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে। যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে কেউ যেন ভুলক্রমেও ওই নির্বাচনের কথা না বলে। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। স্বৈরাচার শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজিদ পুতুলের প্রতিষ্ঠান সূচনা ফাউন্ডেশনের 14টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর আদালতের জ্যেষ্ঠ জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব মঙ্গলবার এই আদেশ দেন। দুদকের তথ্য অনুযায়ী গত বছরের নভেম্বর পর্যন্ত এসব ব্যাংক হিসাবে জমা ছিল 48 কোটি 35 লাখ টাকা। দুদক সূচনা ফাউন্ডেশনের 14টি ব্যাংক হিসাবের বিস্তারিত আদালতের কাছে তুলে ধরে সেগুলো অবরুদ্ধ করার আবেদন করে। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। আবেদনে বলা হয়েছে, পুতুল তার মা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাকে অপব্যবহার করে জালিয়াতির আশ্রয় নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারের বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে শত শত কোটি টাকা বিদেশে পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে। এর আগে গত বছরের 24 নভেম্বর সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ। অর্থ পাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের সাজার বিরুদ্ধে করা আপিলের রায় ঘোষণা করা হবে আগামী 6 মার্চ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ মঙ্গলবার এই দিন ধার্য করেন। গত বছরের 10 ডিসেম্বর সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে করা মামলায় তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনের 7 বছরের সাজা স্থগিত করে আপিল বিভাগ। একই সঙ্গে তাদের জরিমানাও স্থগিত করে আদালত। 2016 সালের 21 জুলাই বিচারিক আদালতের খালাসের রায় বাতিল করে আসামিদেরকে 7 বছরের কারাদণ্ড দেয় হাইকোর্ট। এদিকে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগে করা মামলায় 13 বছরের দণ্ড থেকে খালাস চেয়ে বিএনপি নেতা আমানুল্লাহ আমানের আপিলের রায়ের জন্য আগামী 30 এপ্রিল দিন ধার্য করেছে আপিল বিভাগ। ছিলেন স্কুলের সহকারী শিক্ষক, কিন্তু রাজনীতিতে নেমে সম্পদের পাহাড় গড়েছেন সিরাজগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি। দুদকের তথ্য মতে হেনরি ও তার স্বামী শামীম তালুকদার লাবুর 49টি ব্যাংক হিসেবে প্রায় 4000 কোটি টাকার অবৈধ লেনদেনের প্রমাণ মিলেছে। অভিযোগ আছে রাজনৈতিক প্রভাব খাটিয়ে হলমার্ক কেলেঙ্কারি থেকেও কামিয়েছেন অর্থবিত্ত। সিরাজগঞ্জের শরীফুল ইসলামের রিপোর্ট। সিরাজগঞ্জ শহরের সবুজ কাননী স্কুলের সহকারী শিক্ষক জান্নাত আরা হেনরি জীবনযাপন করতেন সাদামাটাভাবে। তবে শ্বশুর জেলা আওয়ামী লীগের সভাপতি হওয়ায় নাম লেখান রাজনীতিতে। শ্বশুরের মৃত্যুর পর পুরোপুরি সক্রিয় হন। প্রথমে কেন্দ্রীয় মহিলা লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও পরে দলীয় মনোনয়ন পান সিরাজগঞ্জ 2 আসনে।
নির্বাচনে হেরে গেলেও শেখ হাসিনার আশীর্বাদে সোনালী ব্যাংকের পরিচালকের দায়িত্ব পান। এই পদ ব্যবহার করে হলমার্ক কেলেঙ্কারি থেকে বিপুল অর্থ হাতিয়ে নেন জানাতারা হেনরি। এরপরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। বিদ্যুৎ প্লান্টের একক ঠিকাদারি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একতরফা ভোটে এমপি হন। স্বামীকে বানান জেলা পরিষদের চেয়ারম্যান। সামান্য একজন স্কুল শিক্ষক ছিলেন যার বেতন ছিল মাত্র ৮-৯ হাজার টাকা, সেখান থেকে তিনি এখন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। সে আমাদের বাংলাদেশের ব্যাংক খাতকে একদম ধ্বংস করে ফেলছে। নির্বাচনী হলফনামায় স্থাবর অস্থাবর সম্পদের হিসাব দেন ৫১,৯৮,৫৮,০০০ টাকার, যা ১৪ বছরে বেড়েছে ৮২০ গুণ। শুধু তাই নয়, সিরাজগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ ও পটুয়াখালী জেলায় তার নামে রয়েছে অঢেল সম্পদ, যার বাজার দর কয়েক হাজার কোটি টাকা। এই হাজার হাজার শত শত কোটি টাকা তিনি কিভাবে অর্জন করেছেন এটি অলরেডি দুর্নীতি দমন কমিশন মামলা করেছে এবং তার বিরুদ্ধে তদন্ত চলছে। তবে ফ্যাসিস্ট সরকারের পতনের পর পাশার দান উল্টে গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জে ছাত্রদল ও যুবদলের ৩ নেতাকর্মীকে হত্যার মামলায় গ্রেফতার হয়ে কারাগারে জানাতারা হেনরি ও তার স্বামী শামীম তালুকদার লাবু। বিএনপির নেতাকর্মীকে হত্যা করেছে, যে মানুষ মারা যাওয়ার পরেও বর্বরীয় কায়দায় তাদেরকে আবার গলা কেটে তারা হত্যা করেছে। এবং শিক্ষক থেকে পরবর্তীতে যখন উনি সোনালী ব্যাংকের পরিচালনা পরিষদে গেলেন, কি করে হঠাৎ করে তিনি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেলেন, সেটি কিন্তু আমাদের জন্য বোধগম্য না। দুর্নীতি দমন কমিশন হেনরি ও তার স্বামীর ৪৯টি ব্যাংক হিসাবে ৩,৮৯৪ কোটি ৪ লাখ টাকার অবৈধ লেনদেনের প্রমাণ পেয়েছে। তাদের সব সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে আদালত। এনটিভি নিউজ ডেস্ক। ভোলা সদর উপজেলার ঢালচর ইউনিয়নের একটি খাল যেন হাজারো মানুষের কান্না। খালটি ভরাট হয়ে যাওয়ায় জীবিকা নিয়ে শঙ্কিত অন্তত ২০,০০০ জেলে পরিবার। কিভাবে দিন কাটবে সে দুশ্চিন্তায় পরিবারগুলো। খাল খননের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ভোলা থেকে জানাচ্ছেন আফজাল হোসেন। জেলা সদর থেকে অন্তত ২০০ কিলোমিটার সর্বদক্ষিণে অবস্থিত চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন ঢালচর ইউনিয়ন। এখানে বসবাসরত অন্তত ২০,০০০ মানুষের প্রায় সকলেই নদী ও সাগরের মৎস্য সম্পদের উপর নির্ভরশীল। এখান থেকেই ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছ রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে যায়। তবে একমাত্র খালটি পলি জমে ভরাট হয়ে যাওয়ায় যেন দুশ্চিন্তার শেষ নেই জেলে পরিবার সহ সকল ব্যবসায়ীদের। এই খালের উপর নির্ভর করেই জীবন জীবিকা ইউনিয়নবাসীর। এই খালে হাজার হাজার জেলেদের অবস্থান, কিন্তু তারা খাল ভরাট হয়ে যাওয়ার কারণে এখানে তারা ঢুকতে পারতেছে না। মালামাল আগে আনতাম একটা বস্তায় আমরা ২০ টাকা ২৫ টাকা দিতাম, এখন খাল ভরাট হয়ে যাওয়ার কারণে এক একটা বস্তা প্রতি আমাদের ১ থেকে ১৫০ টাকা দিতে হয়। খালটি খননের আশ্বাস দিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। ঢালচরের যে খালটা রয়েছে প্লাস এবং অন্যান্য যে আমাদের এখানে খালগুলো রয়েছে সেগুলা খননের জন্য আমাদের কিন্তু বিভিন্ন নির্দেশনা রয়েছে। পলি ভরাটের মাধ্যমে এই খালটি ভরাট হয়ে গেছে, তারা যাতে তাদের ব্যবসা বাণিজ্য সবকিছু আগের মতো করতে পারে, এটাই সরকারের কাছে দাবি। আফজাল হোসেন, এনটিভি নিউজ, ঢালচর, চরফ্যাশন, ভোলা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পাচ্ছেন অধ্যাপক CR আবরার। আজ সকালে নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেবেন তিনি। অধ্যাপক CR আবরার শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন বলে মঙ্গলবার ব্রিফিংয়ে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বর্তমানে অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ শিক্ষা উপদেষ্টার দায়িত্বে রয়েছেন। নতুন একজন উপদেষ্টা যুক্ত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ মোট উপদেষ্টার সংখ্যা হবে 23 জন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর গত 8 আগস্ট শপথ নেয় অন্তর্বর্তী সরকার। সবশেষ গত 25 ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দলে যোগ দিতে উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেন। রাজধানী গুলশান এলাকার একটি বাসায় মধ্যরাতে তল্লাশি নামে জোরপূর্বক ঢুকে তছনছ করেছে একদল ব্যক্তি। তাদের দাবি এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা প্রয়াত HT ইমামের ছেলে সাবেক সংসদ সদস্য
তানভীর ইমামের বাসা। সেখানে বিপুল পরিমাণ অবৈধ টাকা ও ছাত্র জনতাকে হত্যাকারীরা লুকিয়ে আছে এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে তল্লাশি চালাতে ঢুকেছেন বলেও দাবি করেন তারা। তবে বাড়িতে পাওয়া যায়নি অভিযুক্ত কাউকেই। বাড়িতে থাকা সদস্যদের দাবি, তানভীর ইমামের সাবেক শ্বশুরের বাসা এটি। পরে ঘটনাস্থলে পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা গুলশান থানায় বলছি, ফোন দিছি, বলছে যে মানে এরা এখন এই মুহূর্তে আসতে পারে না। এখানে ছাত্র জনতা ছিল প্রায় 100, সব নিচে আসছে। দেখেন সচেতন মানুষ তখনই চোরকে ধরে। দ্যাটস ওয়াই আমরা এখানে ছিলাম। 20 বছর আগে ডিভোর্স হলো, ওরা থাকে, আপনারা এগুলো জানেন না। রাজধানীর গাবতলীর গরুরহাট সংলগ্ন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা বেশ কয়েকটি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 7 দিনের মধ্যে সব দোকান সরিয়ে দেওয়ার নির্দেশনা দেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। এ সময় ক্ষতিগ্রস্ত দোকানদারদের রোষানলে পড়েন তিনি। অবৈধ ব্যবসায়ীদের দাবি, নোটিশ ছাড়াই তাদের দোকান গুড়িয়ে দিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, দীর্ঘদিন ধরে প্রায় 30 একর জায়গা দখল করেছে স্থানীয়রা। অবৈধ দোকানদাররা অবৈধতা পেতে চাইলে ডিএনসিসিকে ভাড়া দিতে হবে, অন্যথায় দখলদারদের উচ্ছেদে কোনো নোটিশ দেবে না ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তারা একটি পয়সাও সিটি কর্পোরেশনকে ভাড়া দিচ্ছেন না। তো সুতরাং এখানে যখন দখল হয়েছে, সেই দখলও আমাদেরকে না জানিয়ে করেছেন। স্বাভাবিকভাবেই আমরা আমাদের দখলকে পুনরুদ্ধার করতে এসেছি। এখানের মধ্যে কোনো দখলদারদেরকে উচ্ছেদ করার জন্য কোনো ধরনের নোটিশের প্রয়োজন নাই। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে একজন রোহিঙ্গা কমিউনিটি নেতা নিহত হয়েছেন। গতরাতে উপজেলার 20 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে 14 আর্মড পুলিশ ব্যাটালিয়ন। নিহত নূর মোহাম্মদ 20 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আবু সৈয়দের ছেলে। স্থানীয়রা জানান, গতরাতে ক্যাম্পের নিজ ঘরে ফিরছিল নূর মোহাম্মদ। এ সময় অন্ধকারে অজ্ঞাত 4-5 জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড বলছে পুলিশ। সিলেটে ডাকাত আতঙ্কে মধ্যরাত থেকে লাঠির সোঁটা নিয়ে অবস্থান করেছে হাজার হাজার মানুষ। জেলার গোলাপগঞ্জ, বিশ্বনাথ ও দক্ষিণ সুরমা সহ বেশ কয়েকটি উপজেলায় মসজিদের মাইকে ডাকাত থেকে সতর্ক থাকার ঘোষণা দিলে আতঙ্কে স্থানীয়রা রাস্তায় নেমে আসে। স্থানীয়রা জানান, গোলাপগঞ্জ উপজেলার নিমাদল মোকামবাজার এলাকায় সড়কে অবস্থান নেয় হাজারো মানুষ। এ সময় অপরিচিত 3 জনকে একটি দোকানে আটকে বিক্ষোভ করে। এদিকে রাতভর ডাকাত আতঙ্ক বিরাজ করেছে উপজেলার পৌর শহরে। এ সময় পৌরসভার কয়েকটি ওয়ার্ডে মসজিদের মাইকে ডাকাত থেকে সতর্ক থাকার ঘোষণা দেওয়া হয়। একই সময় উপজেলার হেতিমগঞ্জে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টাকালে স্থানীয়দের ধাওয়ায় পালিয়ে যায় ডাকাত দল। বুধবার সকালে 3 জনকে আটকের বিষয় নিশ্চিত করেন গোলাপগঞ্জ থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা। পাকিস্তানের লাহোরে চ্যাম্পিয়ন্স ট্রফি কভার করছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট মুমিনুর রিপন। কিছুক্ষণ আগে সেখানকার পরিস্থিতি তিনি আমাদেরকে জানিয়েছেন। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে কিছুক্ষণ পর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। 2 জোকারের লড়াই। নিশ্চয়ই দারুণ একটা সেমিফাইনাল দেখার অপেক্ষায় আছে ক্রিকেট ভক্তরা। এর মধ্যে স্টেডিয়ামের আশপাশের কথা যদি বলি, লাহোর স্টেডিয়ামে আমরা এখনো পর্যন্ত মূল ফটকটি আমার পেছনে রয়েছে, সেদিকে আমরা এখনো যেতে পারিনি। তার আগে মূল রাস্তা থেকে যখন আমরা স্টেডিয়ামের গেটের পথে আসছি, ইতিমধ্যে আমাদের কিন্তু 3 বারের মতো চেক হয়েছে এবং গতকালের হিসেব অনুযায়ী আমি বলছি যে মূল গেট থেকে প্রেস বক্স পর্যন্ত যেতে আমাদের এখনো 4 থেকে 5 বারের তল্লাশি করাতে হবে। এই যখন নিরাপত্তা অবস্থা, এই কড়া নিরাপত্তার মধ্যে হলেও কিন্তু রানের ফোয়ারায় হয়তোবা আজকে কোনো কমতি থাকবে না, কারণ লাহোরের উইকেট আমরা জানি এটা ব্যাটসম্যানদের জন্য স্বর্গরাজ্য। তারা এখানে ইচ্ছামতো ব্যাটিং করতে পারেন এবং সর্বশেষ 4 ম্যাচের হিসেব যদি বলি, এর মধ্যে একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলেও বাকি 3 ম্যাচে কিন্তু রান বন্যায় ভাসিয়েছে 2 দলই। প্রথম ইনিংস এবং দ্বিতীয় ইনিংসও আমরা 3 শতাধিক রান দেখেছি। সুতরাং বলা যেতে পারে দ্বিতীয় সেমিফাইনালটি একটি রান উৎসবের ম্যাচ হতে চলেছে এবং পাকিস্তানের মাটিতে যেহেতু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আজকে শেষ ম্যাচ, যেহেতু ফাইনাল অনুষ্ঠিত হবে দুবাইয়ে, সেই হিসেবে পাকিস্তানের দর্শকরা হয়তোবা একটু বাড়তি উন্মাদনা নিয়ে আসবেন এবং এই টুর্নামেন্টটি, আজকের ম্যাচটি যদি শেষ করতে পারে পাকিস্তান, 29 বছর পর নিজেদের মাটিতে আইসিসির কোনো ইভেন্ট সফলভাবে আয়োজন করতে পারবে।
গণপরিষদ ও সেকেন্ডারি রিপাবলিক প্রসঙ্গে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যে কোনো দলের মতামত থাকতে পারে, তবে মতামত বাস্তবায়নের ক্ষেত্রে সব দলের ঐক্যমত হতে হবে অথবা জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসতে হবে। বাংলাদেশের শিপ রিসাইক্লিং শিল্পের চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক গোল টেবিল বৈঠকে শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, শেখ হাসিনা সহ আওয়ামী দুঃশাসনের সাথে যারা জড়িত ছিল তাদের সকলের বিচার হতে হবে। এ সময় তিনি আরও বলেন, নির্বাচন প্রক্রিয়া বা সরকার পরিবর্তনের সাথে বিচারিক প্রক্রিয়ার কোনো সম্পর্ক নেই। সরকার পরিবর্তন হলেও বিচারক প্রক্রিয়া চলমান থাকবে। যে কোনো ধরনের ইস্যু তৈরি করে নির্বাচন ও গণতান্ত্রিক ব্যবস্থাকে পিছিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য। সরকার পরিবর্তনের সাথে বিচারিক প্রক্রিয়ার তো কোনো সম্পর্ক নেই। বিচারিক প্রক্রিয়া হচ্ছে, আমরা আইনের শাসনে যদি বিশ্বাস করি তো বিচারিক প্রক্রিয়া চলতেই আছে এবং চলবে। সেটা শেখ হাসিনার শাস্তি এখনো হবে, তখনও হবে, তারপরেও হবে। শেখ হাসিনার যতগুলো মামলা আছে, এগুলো তো অনেকগুলো মামলা আছে এবং এগুলো বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে একটার পর একটা সমাধান হতেই থাকবে। সুতরাং বিচারিক প্রক্রিয়ার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। রাজধানীর গুলশান এলাকার একটি বাসায় মধ্যরাতে তল্লাশির নামে জোরপূর্বক ঢুকে তছনছ করেছে একদল ব্যক্তি। তাদের দাবি, এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা প্রয়াত এইচ.টি. ইমামের ছেলে সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের বাসা। সেখানে বিপুল পরিমাণ অবৈধ টাকা ও ছাত্র জনতাকে হত্যাকারীরা লুকিয়ে আছে এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে তল্লাশি চালাতে ঢুকেছেন বলে দাবি করেন তারা। তবে বাড়িতে পাওয়া যায়নি অভিযুক্ত কাউকেই। বাড়িতে থাকা সদস্যদের দাবি, তানভীর ইমামের সাবেক শ্বশুরের বাসা এটি। পরে ঘটনাস্থলে পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা গুলশান থানা বলছি, ফোন দিছি, বলছে যে মানে এরা এখন এই মুহূর্তে আসতে পারে না। না, এখানে ছাত্র জনতা ছিল প্রায় 100, সব নিচে আসছে। দেখেন, সচেতন মানুষ তখনই চোরকে ধরে। আমরা এখানে ছিলাম 20 বছর আগে ডিভোর্স হলো, ওরা থাকে, আপনারা এগুলো জানেন না। জুলাই আন্দোলনে গাজীপুরের কোনাবাড়িতে 5ই আগস্ট কলেজ ছাত্র হৃদয় হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় কনস্টেবল আকরাম হোসেনকে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় গাজীপুরের কোনাবাড়ির সাবেক ওসি আশরাফুদ্দিন সহ 5 পুলিশের বিরুদ্ধে তদন্ত শেষ করতে 3 মাস সময় দেওয়া হয়েছে। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচারে প্রসিকিউশনকে সহযোগিতা করতে চায় সাবেক 2 মার্কিন কূটনৈতিক উইলিয়াম বি মাইলাম ও জন ড্যানিলোভিচ। সকালে এই 2 প্রতিনিধি ট্রাইব্যুনালে আসেন। চিফ প্রসিকিউটর তাজুলের সঙ্গে ঘণ্টাখানেকের বেশি সময় তারা বৈঠক করেন। এদিকে জুলাই আন্দোলনে গাজীপুরে কলেজ ছাত্র হৃদয় হত্যাকাণ্ডে অভিযুক্ত কনস্টেবল আকরাম হোসেনকে 11 মার্চ তদন্ত সংস্থার হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আগামী 15 জুন হবে পরবর্তী শুনানি। বাংলাদেশে জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে, বিশেষ করে সেই ব্যাপারে এবং পেছনে 15 বছরে যে সমস্ত গুম, এক্সট্রা জুডিশিয়াল কিলিং এগুলো হয়েছে, সেগুলোর ব্যাপারে তারা আগের থেকেই এই থিঙ্ক ট্যাঙ্কটি তারা বক্তব্য দিয়ে এসেছে। তারা এই বিচার প্রক্রিয়ার অগ্রগতি, বিচার প্রক্রিয়াতে কোথায় কোনো সমস্যা আছে কিনা, এই সব বিষয়ে আমাদের সাথে খোলামেলা কথাবার্তা বলেছেন। তারা বলেছেন তাদের পক্ষে যতটুকু সম্ভব তারা বাংলাদেশে এই মানবতা বিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে তারা সহযোগিতাও করতে চান। জুলাই আন্দোলনে গাজীপুরে কোনাবাড়িতে 5ই আগস্ট কলেজ ছাত্র হৃদয় হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় কনস্টেবল আকরাম হোসেনকে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় গাজীপুরে কোনাবাড়ি সাবেক ওসি আশরাফুদ্দিন সহ 5 পুলিশের বিরুদ্ধে তদন্ত শেষ করতে 3 মাস সময় দেয়া হয়েছে। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচারে প্রসিকিউশনকে সহযোগিতা করতে চায় সাবেক 2 মার্কিন কূটনৈতিক উইলিয়াম বি মাইলাম ও জন ড্যানিলোভিচ। সকালে এই 2 প্রতিনিধি ট্রাইব্যুনালে যান। চিফ প্রসিকিউটর তাজুলের সঙ্গে ঘণ্টাখানেকের বেশি সময় বৈঠক করেন তারা। এদিকে জুলাই আন্দোলনে গাজীপুরে কলেজ ছাত্র হৃদয় হত্যাকাণ্ডে অভিযুক্ত কনস্টেবল আকরাম হোসেনকে 11 মার্চ তদন্ত সংস্থার হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আগামী 15 জুন হবে পরবর্তী শুনানি। বাংলাদেশে জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে, বিশেষ করে সেই ব্যাপারে এবং পেছনে 15 বছরে যে সমস্ত গুম, এক্সট্রা জুডিশিয়াল কিলিং এগুলো হয়েছে, সেগুলোর ব্যাপারে তারা আগের থেকেই এই থিঙ্ক ট্যাঙ্কটি তারা বক্তব্য দিয়ে এসেছে।
তারা এই বিচার প্রক্রিয়ার অগ্রগতি, বিচার প্রক্রিয়াতে কোথায় কোনো সমস্যা আছে কিনা এই সব বিষয়ে আমাদের সাথে খোলামেলা কথাবার্তা বলেছেন। তারা বলেছেন তাদের পক্ষে যতটুকু সম্ভব তারা বাংলাদেশে এই মানবতা বিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে তারা সহযোগিতাও করতে চান। নরসিংদীতে এরশাদ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে নিহতের দুই বন্ধুকে। দুপুরে নরসিংদী পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান জানান, 2 মাস আগে চাকরি হারায় হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড রনি। ঋণগ্রস্ত হয়ে তার বন্ধু ফরহাদকে নিয়ে সহকর্মী এরশাদকে হত্যার ছক কষে। গত 11 ফেব্রুয়ারি সন্ধ্যায় এরশাদ মিয়া নিজ বাড়ি শান্তি ভাওলা থেকে শহরে কর্মস্থলে যাবার পথে রনি ও ফরহাদ তাকে ছুরিকাঘাতের পর শ্বাসরোধ করে হত্যা করে। সদর থানায় নিহতের বড় ভাই মামলা করলে তদন্ত শুরু করে পিবিআই। পরদিনই ফরহাদকে গ্রেফতার করা হয়। এর একদিন পর ভৈরব থেকে বিল্লাল মিয়া ওরফে রনিকে গ্রেফতার করা হয়। ছিলেন স্কুলের সহকারী শিক্ষক, কিন্তু রাজনীতিতে নেমে সম্পদের পাহাড় গড়েছেন সিরাজগঞ্জের 2 আসনের সাবেক সংসদ সদস্য জানাতারা হেনরি। দুদকের তথ্য মতে হেনরি ও তার স্বামী শামীম তালুকদার লাবুর 49টি ব্যাংক হিসেবে প্রায় 4,000 কোটি টাকার অবৈধ লেনদেনে প্রমাণ মিলেছে। সিরাজগঞ্জ প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্নার পাঠানো রিপোর্ট। সিরাজগঞ্জ শহরের সবুজ কাননী স্কুলের সহকারী শিক্ষক জানাতারা হেনরি জীবনযাপন করতেন সাদামাটাভাবে। তবে শ্বশুর জেলা আওয়ামী লীগের সভাপতি হওয়ায় নাম লেখান রাজনীতিতে। শ্বশুরের মৃত্যুর পর পুরোপুরি সক্রিয় হন। প্রথমে কেন্দ্রীয় মহিলা লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও পরে দলীয় মনোনয়ন পান সিরাজগঞ্জ 2 আসনে। নির্বাচনে হেরে গেলেও শেখ হাসিনার আশীর্বাদে সোনালী ব্যাংকের পরিচালকের দায়িত্ব পান। এই পদ ব্যবহার করে হলমার্ক কেলেঙ্কারি থেকে বিপুল অর্থ হাতিয়ে নেন জানাতারা হেনরি। এরপরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। বিদ্যুৎ প্লান্টের একক ঠিকাদারি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একতরফা ভোটে এমপি হন। স্বামীকে বানান জেলা পরিষদের চেয়ারম্যান। সামান্য একজন স্কুল শিক্ষক ছিলেন যার বেতন ছিল মাত্র 8-9 হাজার টাকা, সেখান থেকে তিনি এখন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। সে আমাদের বাংলাদেশের ব্যাংক খাতকে একদম ধ্বংস করে ফেলছে। নির্বাচনী হলফনামায় স্থাবর অস্থাবর সম্পদের হিসাব দেন 51,98,58,000 টাকার, যা 14 বছরে বেড়েছে 820 গুণ। শুধু তাই নয়, সিরাজগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ ও পটুয়াখালী জেলায় তার নামে রয়েছে অঢেল সম্পদ, যার বাজার দর কয়েক হাজার কোটি টাকা। হাজার হাজার শত শত কোটি টাকা তিনি কিভাবে অর্জন করেছেন এটি অলরেডি দুর্নীতি দমন কমিশন মামলা করেছে এবং তার বিরুদ্ধে তদন্ত চলছে। তবে ফ্যাসিস্ট সরকারের পতনের পর পাশার দান উল্টে গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জে ছাত্রদল ও যুবদলের 3 নেতাকর্মীকে হত্যার মামলায় গ্রেফতার হয়ে কারাগারে জানাতারা হেনরি ও তার স্বামী শামীম তালুকদার লাবু। বিএনপির নেতাকর্মীকে হত্যা করেছে, যে মানুষ মারা যাওয়ার পরেও বর্বরীয় কায়দায় তাদেরকে আবার গলা কেটে তারা হত্যা করেছে। এবং শিক্ষক থেকে পরবর্তীতে যখন উনি সোনালী ব্যাংকের পরিচালনা পরিষদে গেলেন, কি করে হঠাৎ করে তিনি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেলেন, সেটি কিন্তু আমাদের জন্য বোধগম্য না। দুর্নীতি দমন কমিশন হেনরি ও তার স্বামীর 49টি ব্যাংক হিসাবে 3,894 কোটি 4 লাখ টাকার অবৈধ লেনদেনের প্রমাণ পেয়েছে। তাদের সব সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে আদালত। এনটিভি নিউজ ডেস্ক। 1.5 ঘন্টা বন্ধ থাকার পর 3 দফা দাবি পেশ করে রেলপথ অবরোধ তুলে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ডিসেন্ট্রালাইজড বাংলাদেশ গড়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিকতার প্রতিবাদে সকাল 11:30 থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় রেললাইন অবরোধ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, ঢাকা কেন্দ্রিকতার বাইরে সারা দেশে নিয়োগের সমতা চায়। এই বাংলাদেশকে ঢাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিকতা থেকে মুক্তি দিতে হবে। পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশে বিভিন্ন স্থানে মাসব্যাপী টিসিবির স্বল্প মূল্যে নিত্য পণ্য বিক্রি শুরু হয়েছে। সকালে টাঙ্গাইল শহরে শহীদ স্মৃতি পৌরোদ্যানে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। শহরে 5টি পয়েন্টে জনপ্রতি 2 লিটার তেল, 1 কেজি ছোলা, 2 কেজি মসুর ডাল, 1 কেজি চিনি বিক্রি হচ্ছে। প্রতিদিন সুলভ মূল্যে 2,000 জন পাবেন এসব পণ্য। নরসিংদীতে সপ্তাহে 2 দিন স্বল্প মূল্যে দুধ ও ডিম বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। দুপুরে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে এর উদ্বোধন করা হয়। নাটোর শহরে 5টি পয়েন্টে টিসিবির সুলভ মূল্যে নিত্য পণ্য বিক্রি শুরু হয়েছে। ভোলা সদর উপজেলার ঢালচর ইউনিয়নের একটি খাল যেন হাজারো মানুষের কান্না। খালটি ভরাট হয়ে যাওয়ায় জীবিকা নিয়ে শঙ্কিত অন্তত 20,000 জেলে পরিবার।
কিভাবে দিন কাটবে সেই দুশ্চিন্তায় পরিবারগুলো। খাল খননের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ভোলা থেকে জানাচ্ছেন আফজাল হোসেন। জেলা সদর থেকে অন্তত 200 কিলোমিটার সর্বদক্ষিণে অবস্থিত চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন ঢালচর ইউনিয়ন। এখানে বসবাসরত অন্তত 20,000 মানুষের প্রায় সকলেই নদী ও সাগরের মৎস্য সম্পদের উপর নির্ভরশীল। এখান থেকেই ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছ রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে যায়। তবে একমাত্র খালটি পলি জমে ভরাট হয়ে যাওয়ায় যেন দুশ্চিন্তার শেষ নেই জেলে পরিবার সহ সকল ব্যবসায়ীদের। এই খালের উপর নির্ভর করেই জীবন জীবিকা ইউনিয়নবাসীর। এই খালে হাজার হাজার জেলেদের অবস্থান, কিন্তু তারা খাল ভরাট হয়ে যাওয়ার কারণে এখানে তারা ঢুকতে পারতেছে না। মালামাল আগে আনতাম একটা বস্তায় আমরা 20 টাকা 25 টাকা দিতাম। এখন খাল ভরাট হয়ে যাওয়ার কারণে এক একটা বস্তা প্রতি আমাদের 1 থেকে 150 টাকা দিতে হয়। খালটি খননের আশ্বাস দিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। ঢালচরের যে খালটা রয়েছে প্লাস এবং অন্যান্য যে আমাদের এখানে খালগুলো রয়েছে সেগুলা খননের জন্য আমাদের কিন্তু বিভিন্ন নির্দেশনা রয়েছে। পলি ভরাটের মাধ্যমে এই খালটি ভরাট হয়ে গেছে, তারা যাতে তাদের ব্যবসা বাণিজ্য সবকিছু আগের মতো করতে পারে, এটাই সরকারের কাছে দাবি। আফজাল হোসেন, এনটিভি নিউজ, ঢালচর চরফ্যাশন, ভোলা। নিজস্ব প্রযুক্তিতে বিমান তৈরি করে তাক লাগানো মানিকগঞ্জে জুলহাস মোল্লাকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান দেয়া হয়েছে। দুপুরে শিবালয় উপজেলা জাফরগঞ্জ বাজার এলাকায় তার বাড়িতে গিয়ে 50,000 টাকা তুলে দেন জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা। জুলহাস মোল্লা 2014 সালে এসএসসি পাশ করার পর ঢাকার ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে কাজ করছেন। এদিকে তারেক রহমানের পক্ষ থেকে যশোরে দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ওদিকে লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত 1000 পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। দেশের লাখো শ্রমিকের জীবনমান উন্নয়নে শ্রম আইনকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী 10 থেকে 20 মার্চ জেনেভায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর 353তম অধিবেশনের আগে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, সবকিছু ইতিবাচকভাবে করতে হবে এবং কোনো অজুহাত দেওয়া চলবে না। বাংলাদেশের শ্রম খাতে কর্মীদের বীমা সুবিধা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করার নির্দেশনা দেন তিনি। বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, সংশ্লিষ্ট সচিব এবং আইএলও বাংলাদেশের আবাসিক প্রতিনিধি তুওমো পুশিয়াইনেন উপস্থিত ছিলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন প্রক্রিয়া বা সরকার পরিবর্তনের সাথে বিচারিক প্রক্রিয়ার কোনো সম্পর্ক নেই। সরকার পরিবর্তন হলেও জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া চলমান থাকবে। আর গণপরিষদ ও সেকেন্ডারি রিপাবলিক প্রসঙ্গে তিনি বলেছেন, যে কোনো দলের মতামত থাকতে পারে, তবে মতামত বাস্তবায়নের ক্ষেত্রে সব দলের ঐক্যমত হতে হবে অথবা জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসতে হবে। বাংলাদেশের শিপ রিসাইক্লিং শিল্পের চ্যালেঞ্জ ও সম্ভাবনার শীর্ষক গোলটেবিল বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। এ সময় আমির খসরু বলেন, শেখ হাসিনা সহ আওয়ামী দুঃশাসনের সাথে যারা জড়িত ছিল তাদের সকলের বিচার হতে হবে। যে কোনো ধরনের ইস্যু তৈরি করে নির্বাচন এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে পিছিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য। সরকার পরিবর্তনের সাথে বিচারিক প্রক্রিয়ার তো কোনো সম্পর্ক নেই। বিচারিক প্রক্রিয়া হচ্ছে, আমরা আইনের শাসনে যদি বিশ্বাস করি তো বিচারিক প্রক্রিয়া চলতেই আছে এবং চলবে। সেটা শেখ হাসিনার শাস্তি এখনো হবে, তখনও হবে, তারপরেও হবে। সুতরাং বিচারিক প্রক্রিয়ার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। আপনার যে ইচ্ছা, আপনার যে প্রত্যাশা, আপনার যে চিন্তা, সেটা যদি আপনি বাস্তবায়ন করতে চান, সেটা যদি ঐক্যমতের মাধ্যমে না হয়, আপনাকে জনগণের কাছে যেতে হবে। আগামী নির্বাচন ম্যান্ডেট নিয়ে আসেন, সংসদে আসেন, সংসদে আলোচনা হবে, বিতর্ক হবে, সংসদে পাস হবে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন আরও দুজন। তাদের প্রতিমন্ত্রী পদমর্যাদা দেওয়া হয়েছে। তাদের মধ্যে শেখ মঈনুদ্দিন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন ফয়েজ আহমেদ তৈয়ব। সেভাবেই তাদের নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে। আজ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়, বিশেষ সহকারী থাকাকালীন তারা প্রতিমন্ত্রী পদমর্যাদা, বেতন ভাতা ও আনুষঙ্গিক সুবিধা পাবেন। এর আগে প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগকৃত প্রধান উপদেষ্টার ৩ জন বিশেষ সহকারীকে ৩টি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। এ নিয়ে প্রধান উপদেষ্টার ৫ জন বিশেষ সহকারী প্রতিমন্ত্রী পদমর্যাদায় ৫টি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। মাত্র 5 দিন সময় হাতে নিয়ে 10 মার্চের মধ্যে সবার হাতে বাকি সব বই পৌঁছে যাবে বলে জানিয়ে গেলেন সদ্য বিদায়ী শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ। বলেন, শিক্ষকদের 15 বছরে অবসর ও কল্যাণ ভাতার বঞ্চনা 1 বছরের বাজেট দিয়ে মিটবে না। আর শপথ গ্রহণ শেষে নতুন শিক্ষা উপদেষ্টা CR আবরার বলেছেন, এমন শিক্ষা ব্যবস্থা প্রয়োজন যাতে দেশেই নিজেদের ভবিষ্যৎ দেখতে পারেন শিক্ষার্থীরা। রকনউদ্দিনের রিপোর্ট। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTBর হিসেবে আর 3 কোটি বই শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পারলেই এবছরের চাহিদা অনুযায়ী প্রায় 41 কোটি বই পৌঁছে যাবে সবার কাছে। জানুয়ারির পর থেকেই কবে শিক্ষার্থীরা সব বই হাতে পাচ্ছেন এমন প্রশ্ন উঠেছে হরহামেশাই। প্রায় 7 মাস শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার পর শেষ দিনে উপদেষ্টা জানালেন, আর 5 দিনের মধ্যেই সবাই পাচ্ছেন সব বই। আমি বলেছিলাম ফেব্রুয়ারির শেষ পর্যন্ত, কিন্তু হয়তো মার্চের 10 তারিখে পর্যন্ত সব বই সব জায়গায় যাবে। দায়িত্ব পালনকালে শুরু করতে না পারা বেশ কিছু বিষয় যেমন সামনে আনলেন, তেমনি মনে করিয়ে দিলেন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের যোগ্যতা নির্ধারণের মতো উল্লেখযোগ্য কাজের কথাও। বলেন, শিক্ষকদের অনেক দাবি নিয়েও। শিক্ষকদের কল্যাণ ভাতা এবং অবসর ভাতা, যেটা তাদের সবচেয়ে ন্যায্য দাবি, আমরা যতদূর পারি চেষ্টা করব এই দাবিগুলো মেটাতে। কিন্তু 15-20 বছরের বঞ্চনা 1 বছর 2 বছরের বাজেট দিয়ে তো মেটানো যায় না। এদিকে দায়িত্ব নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা শুরুর কথা জানিয়েছেন নতুন শিক্ষা উপদেষ্টা। অল্প মেয়াদী বিষয়গুলোকে আমরা আইডেন্টিফাই করব এবং সেগুলোর ব্যাপারে আমরা শুরু করব, এবং এছাড়া লং ড্রন যে কিছু ইস্যুস যেগুলো আছে, যেগুলো আমাদেরকে সমাধান করতে হবে বলে যে আমরা মনে করি, তাহলে আমরা অংশীজনদের নিয়ে আমরা সেগুলো নিয়ে আলাপ আলোচনা শুরু করব। অন্তর্বর্তী সরকারের আমলে পরিকল্পনার বাস্তবায়ন না হলেও আর সবার মতোই যাত্রাটা শুরু করতে চান CR আবরার। রকনউদ্দিন, NTV নিউজ, ঢাকা। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC চেয়ারম্যান ও 3 কমিশনারের পদত্যাগের দাবিতে কর্মবিরতি ঘোষণা করেছেন BSEC কর্মকর্তা ও কর্মচারীরা। বিকেলে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে কর্মবিরতির ঘোষণা দেন নির্বাহী পরিচালক মাহবুবুল আলম। সংবাদ সম্মেলনে বলা হয়, কমিশনের কর্মকর্তা কর্মচারীরা তাদের কয়েক দফা দাবি কমিশনের সামনে উপস্থাপন করেন, কিন্তু সেসব দাবি দেওয়ার বিষয়ে সুনির্দিষ্ট কোনো বক্তব্য কমিশনের কাছ থেকে পাওয়া যায়নি। আজকের মধ্যে কমিশন পদত্যাগ না করলে কাল থেকে BSEC সব শ্রেণীর কর্মকর্তা কর্মচারী কর্মবিরতি পালন করবেন। এর আগে বেলা 11টার পর থেকে BSEC ভবনের চেয়ারম্যান ও অন্য কমিশনারদের অবরুদ্ধ করে রাখেন সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা। বেলা 3:30টার দিকে সেনাবাহিনী ও পুলিশের 2টি দলের সহায়তায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে BSECর ভবন ত্যাগ করেন সংস্থাটির চেয়ারম্যান এবং অন্য কমিশনাররা। আমরা সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি যে ওনাদেরকে রিপ্লেস করে আমাদেরকে যোগ্য এবং সেই স্ট্যাটাসের লোক দেওয়া। হ্যাঁ, আমরা সেই স্ট্যাটাসের লোক চাই। অন্যান্য অর্গানাইজেশনে ওনারা যেমন লোক দিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর দিয়েছেন, ওই স্ট্যাটাসের লোক আমরা চাই, যারা আমাদেরকে অভিভাবকের মতো আমাদেরকে আগলায় রাখতে পারবেন এবং আমাদেরকে কাজকর্ম আমরা আমাদের মতো করে করতে পারবো। এতে আমাদের ক্যাপিটাল মার্কেট এবং উন্নতি হবে, আমরাও বাঁচবো। রাজধানীর গুলশানে কূটনৈতিক এলাকার একটি বাসায় কয়েকশো কোটি টাকা রয়েছে এমন খবর মব তৈরি করে তল্লাশির নামে তছনছ, ভাঙচুর ও লুটপাট করেছে একদল যুবক। লুটপাটের ওই ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। নাহিদ প্রিন্সের রিপোর্ট।
মঙ্গলবার মধ্যরাতে মব তৈরি করে রাজধানীর গুলশান 2-এর 81 নম্বর সড়কের কনকর্ড কটেজের এই বাড়িটিতে হামলা, ভাঙচুর এবং লুটপাট চালায় একদল জনতা। তছনছ করে আলমারি, ওয়ার্ড্রোব, লাগেজ থেকে শুরু করে বাসার প্রায় সবকিছু। বাসায় থাকা ব্যক্তিরা জানান, ভাঙচুরের ঘটনার একদিন আগেও শিক্ষার্থী পরিচয়ে বাসার ভেতরে ঢুকে তল্লাশি চালায় কয়েকজন যুবক। মধ্যরাতের এমন ভয়াবহ ঘটনায় এখনও আতঙ্কে রয়েছেন তারা। আমাদের বাসা তখন অনেক রাত ছিল, 12:30-12টার ছিল। নিশ্চয়ই আমরা আতঙ্কিত হয়েছি, নিশ্চয়ই আমরা ভীত সন্ত্রস্ত হয়েছি, নিশ্চয়ই যে কেউ হতো। আমরা কেন, আশেপাশে যারা টেলিভিশন দেখেছেন তারাও হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গুলশানের কূটনৈতিক এলাকায় এমন হামলার ঘটনায় আতঙ্কিত তারা। ওনারা গেটে গার্ড ছিল যিনি, ওনাকে বলছে গেট খোলার জন্য, উনি গেট খুলে নেয়, ওনারা গেটে ভাঙচুর করে উপরে ঢুকছে। হঠাৎ করে তো একটা বাসায় হামলা করতেছে, গুলশানের মতো আবাসিক একটা এলাকায় একটা হামলা করতেছে, এটা তো সবাই একটা আতঙ্কের মাঝে আছে। বাড়িতে প্রবেশকারীরা জানান, ফ্ল্যাটে এসটি ইমামের ছেলের অবৈধ টাকা রাখার খবরে ফ্ল্যাটে প্রবেশ করেন তারা। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া বাড়িতে প্রবেশ নিয়ে কোনো সদুত্তর দিতে পারেননি তাদের কেউই। আমরা গুলশান থানা বলছি, ফোন দিছি, বলছে যে মানে এরা এখন এই মুহূর্তে আসতে পারে না। এখানে ছাত্র জনতা ছিল প্রায় 100, সব নিচে আসছে। দেখেন সচেতন মানুষ তখনই চোরকে ধরে। দ্যাটস হোয়াই আমরা এখানে ছিলাম। 20 বছর ডিভোর্স হলো, ওরা থাকে, আপনারা এগুলো জানেন না। বাড়ির লোকজন জানান, তানভীর ইমামের ছেলের সাথে প্রায় 2 যুগ আগে বিবাহ বিচ্ছেদ হয় বাসার মালিকের মেয়ের। বাড়ির মালিক বর্তমানে বিদেশে থাকেন। আমার বোন চলে আসছে এত বছর আগে, বিকজ মানসিক বনিবনা হয় নাই। সেটা তো কোনো মানে পলিটিক্যাল রিজনের জন্য না, তাদের মানসিক বনিবনা হয় নাই। এবং আমার বোন, শি ইজ অ্যান আমেরিকান পার্সন। আজকে যদি আমার ওর কিছু হয়, তার দায়িত্বটা কে নেবে? আমরা খুব সাধারণ মানুষ, আমরা তো কোনো দল করি না। এমন লুটপাটের ঘটনায় নেতৃত্ব দেয়া 3 জনকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই আন্দোলনে গাজীপুরের কোনাবাড়িতে 5ই আগস্ট কলেজ ছাত্র হৃদয় হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ কনস্টেবল আকরাম হোসেনকে 1 দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় গাজীপুরের কোনাবাড়ির সাবেক ওসি আশরাফ উদ্দিন সহ 5 পুলিশের বিরুদ্ধে তদন্ত শেষ করতে 3 মাস সময় দেওয়া হয়েছে। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচারে প্রসিকিউশনকে সহযোগিতা করতে চায় সাবেক 2 মার্কিন কূটনৈতিক উইলিয়াম বি মাইলাম ও জন ড্যানিলোভিস। সকালে এই 2 প্রতিনিধি ট্রাইব্যুনালে যান। চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সঙ্গে 1 ঘণ্টারও বেশি সময় বৈঠক করেন তারা। এদিকে জুলাই আন্দোলনে গাজীপুরে কলেজ ছাত্র হৃদয় হত্যাকাণ্ডে অভিযুক্ত কনস্টেবল আকরাম হোসেনকে 11 মার্চ তদন্ত সংস্থার হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আগামী 15ই জুন হবে পরবর্তী শুনানি। বাংলাদেশে জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে, বিশেষ করে সেই ব্যাপারে এবং পেছনে 15 বছরে যে সমস্ত গুম, এক্সট্রা জুডিশিয়াল কিলিং এগুলো হয়েছে, সেগুলোর ব্যাপারে তারা আগের থেকেই এই থিঙ্ক ট্যাঙ্কটি তারা বক্তব্য দিয়ে এসেছে। তারা এই বিচার প্রক্রিয়ার অগ্রগতি, বিচার প্রক্রিয়াতে কোথায় কোনো সমস্যা আছে কিনা, এই সব বিষয়ে আমাদের সাথে খোলামেলা কথাবার্তা বলেছেন। তারা বলেছেন তাদের পক্ষে যতটুকু সম্ভব তারা বাংলাদেশে এই মানবতা বিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে তারা সহযোগিতাও করতে চান। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং তার স্ত্রী হাসিনা গাজীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদক জানায়, গোলাম দস্তগীর গাজীর 448 কোটি টাকার সম্পদের তথ্য পেয়েছে তারা। এর মধ্যে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের পরিমাণ 23,51,580 টাকা। এছাড়াও গোলাম দস্তগীর গাজীর 6টি ব্যাংক হিসাবে 257,489 টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক। এদিকে পদ্মা সেতু সহ বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে 23 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করা হয়।
ব্যবসা বাণিজ্য কিছুটা কমার সাথে সাথে বেকারত্ব বেড়েছে স্বীকার করে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, বিভিন্ন খাতে আর্থিক সহায়তা এবং প্রণোদনার মাধ্যমে সংকট কাটানোর চেষ্টা করছে সরকার। দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব বলেন তিনি। বাজারে কিছু মানুষের কষ্ট হচ্ছে এবং নিত্যপণ্যের দাম আরও কমা প্রয়োজন বলে মনে করেন তিনি। একই সাথে নিত্যপণ্যের দাম আগের বছরের চেয়ে বাড়েনি দাবি করে দাম আরও কমানোর চেষ্টা হচ্ছে বলে জানান সালেউদ্দিন। প্রশ্নের জবাবে বলেন, গেল সরকারের সাথে সংশ্লিষ্ট অনেকের ব্যবসা প্রতিষ্ঠান তাদের নিজেদের কারণেই বন্ধ করতে হয়েছে। চাকুরি হারানো সব কর্মীর কর্মসংস্থানের চেষ্টা করা হবে, তবে সবাইকে কাজ দেয়া সরকারের পক্ষে সম্ভব নয় বলে জানান অর্থ উপদেষ্টা। খারাপ বিষয় না, একটা হয়েছে যে ব্যবসা বাণিজ্যতে কিছু বন্ধ হতে কিছু সোর্স অফ ইনকাম যেটা আমরা বলি সেটা কিছুটা হিসেবে, কিন্তু একেবারে একদম ধ্বংসের পথে চলে গেছে, পড়ে যাওয়ার পথে আমরা মোটামুটি উদ্ধার করে নিয়ে আসছি। আর সেকেন্ড হলো নূতন এমপ্লয়মেন্ট জেনারেশনটা একটু কম হচ্ছে, যেটা আমরা এখানে বলছি ইমিডিয়েটলি ইনফ্রাস্ট্রাকচার প্রোগ্রেস এগুলি করে, আর ব্যবসা বাণিজ্যটা আমরা চেষ্টা করছি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, শিক্ষক কর্মচারীরা এই রমজান মাসে রাজপথে থেকে বেতন ভাতার জন্য আন্দোলন করবে, এটা কেউ প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে আশা করে না। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিওভুক্তির দাবিতে শিক্ষক কর্মচারীদের অবস্থান কর্মসূচিতে একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, জাতি গড়ার কারিগর শিক্ষক সমাজকে অভুক্ত রেখে অবহেলা করে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। বলেন, শিক্ষা প্রতিষ্ঠান স্বীকৃতি পাওয়ার ২০-২৫ বছর বা তারও বেশি সময় ধরে নন এমপিও থাকবে, প্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে না, শিক্ষক কর্মচারীরা সরকারি বেতন ভাতা পাবে না, তা হতে পারে না। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেবে বলেও জানান তিনি। রাজধানীর গাবতলীর গরুরহাট সংলগ্ন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা বেশ কয়েকটি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ৭ দিনের মধ্যে সব দোকান সরিয়ে দেওয়ার নির্দেশনা দেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। এ সময় ক্ষতিগ্রস্ত দোকানদারদের রোষানলে পড়েন তিনি। অবৈধ ব্যবসায়ীদের দাবি, নোটিশ ছাড়াই তাদের দোকান গুড়িয়ে দিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, দীর্ঘদিন ধরে প্রায় ৩০ একর জায়গা দখল করেছে স্থানীয়রা। অবৈধ দোকানদাররা বৈধতা পেতে চাইলে ডিএনসিসিকে ভাড়া দিতে হবে, অন্যথায় দখলদারদের উচ্ছেদে কোনো নোটিশ দেবে না ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। নদী দূষণ ও দখলদারিদের নির্বাচনে অযোগ্য করতে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ সংশোধন চায় হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সভাপতি মঞ্জিল মোর্শেদ। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের সঙ্গে বৈঠক করেন তিনি। মঞ্জিল মোর্শেদ বলেন, আরপিওতে নদী দখল দূষণকারীদের নির্বাচন না করার বিষয়ে বিধান সংযুক্ত করতে একমত হয়েছে কমিশন। তিনি জানান, দেশে বিভিন্ন এলাকার জরিপ অনুসারে ৫০,০০০-এর বেশি নদী দখল এবং দূষণকারীদের তালিকা প্রস্তুত করা আছে। তাদের কেউ নিজেকে দখল বা দূষণকারী হিসেবে না দেখাতে চাইলে আদালতের মাধ্যমে মুক্ত হতে পারবেন বলেও অভিমত তার।